আচ্ছা আচ্ছা, সেকেন্ড যে লাইনটা, মানে এখানে আমাদের এই 1 নম্বর ইকুয়েশন সেটাকে আমরা এখানে দেখাবো কিভাবে। এই যে দেখো এখানে আমাদের আহ টুপি, তো আমার এই লাইনটাকে এইটাকে আমরা এখানে কাজ করবো। কি করব, 22 সমান সমান লেখা যায় 2 × 2 × 4 +6। বুঝছো তো নাকি? এই লাইনটা এখানে কাজ করলাম, এই ইকুয়েশন, ঠিক না? তাহলে এখানে কি থাকলো আমার, আর হলো যে এইখানে ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশনটা সেম, 5 × 4 + 2। দেখো এই দুটা কিন্তু, এই দুটা ইকুয়েশন কিন্তু একই জিনিস, জাস্ট হলো যে আমরা দুইটা আলাদা আলাদা নাম্বার দিয়ে করলাম। এখন খেয়াল করো, আমার এখানে যে কিউ, এখানে 4 একই কথা, ঠিক আছে? আবার দেখো এখানে কিউ, এখানে 4 একই কথা, কিন্তু এখানে 4 আছে, এখানে 5, তার মানে এখানে আমাদের 2 আর এখানে এস, 2 আর মানে হলো 4, এখানে এস মানে হলো 5। ঠিক আছে, সবকিছু মিলতেছে। কিন্তু এখানে 6, এখানে 2 মিলতেছে না এখানে, তার মানে কি আসলে বোঝা যাচ্ছে যে কি এখানে চাপ দিয়ে কিন্তু এই 6 দিয়ে ভাগ করা যায়, মানে 6 এর মধ্যে কিন্তু চাপ থাকে। কি হবে, 6/4 করলে 1/4, তাহলে কত থাকে 2। তাহলে আমার কিন্তু 2 দুই। চলে আসছে, সেখানে 2 দিয়ে মিলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমার এখানে কি করতে হবে, আলটিমেটলি কিউ দিয়ে এটা ভাগ করতে হবে, ভাগ করলে পাশে থাকবে 13। তার মানে কিউ দিয়ে কিউ কিন্তু এটার মধ্যে আছে, তাইলে কিউ কিন্তু এটার মধ্যে আছে, তাইলে তাই না? বোঝা যাচ্ছে যে কিউ 11 50-এর হবে, মধ্যে আছে। 13-র জায়গায় 11। হ্যাঁ। আচ্ছা, এখানে যে কিউ কিন্তু 50-এর মধ্যে আছে, তার মানে লিখতে পারি আমরা 50, যে আমি 50-কে কিউ দিয়ে ভাগ করলে 11 থাকে ভাগশেষ। 50-কে আমি কিউ দিলে ধরলাম একবার দিলো, কিউ দিলে ভাগশেষ থাকে 11। তাহলে আমার সংখ্যাটা কত আসলে, নাম্বারটা হলো যে 50 - 11 করলে কত আসে, 39। তাহলে এটা হলো আমাদের এই যে, যদি 39 থাকে তখন আমরা যদি কিউ 39 ভাগ করে একবার যায় তাহলে ভাগশেষ থাকে 11, তখন মিলে যায়। এই জন্য এখানে হলো যে আমার আলটিমেটলি 50 থেকে 11 বিয়োগ করলেই কিন্তু ম্যাথটা হয়ে যাচ্ছে। তো কেন হচ্ছে বিয়োগ করা, এই যে বোঝার জন্য একটু কাজ করলাম আর কি। আচ্ছা মেহেদি, আমি একটু বলবো। হ্যাঁ, বলো বলো। এটার একটা শর্টকাট হচ্ছে যে এখানে দেখেন, এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই ডিভাইজার লিভস এ রিমাইন্ডার অফ 25। এরপরে হোয়েন টোয়াইস দ্য অরিজিনাল নাম্বার ইজ ডিভাইডেড বাই দ্য সেম ডিভাইজার দ্য রিমাইন্ডার উইল বি 11। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ডিভাইজার? এটা শর্টকাট হচ্ছে যে যত গুণ করতে বলবে প্রথম রিমাইন্ডারকে, তত গুণ করার পর যেটা পরের রিমাইন্ডার সেটা বিয়োগ করে দিব, তাহলে আনসার। শর্টকাট, শর্টকাট আর কি, শর্টকাট। হ্যাঁ, মানে 25 × 2 - 13, 11, 11, যা হ্যাঁ। আসে তা। যদি যদি শর্টকাট। 13, যদি 13 থাকতো কোশ্চেনে আনসার, তাহলে 37 আনসার হতো আর কি। এখন বাকিটা তো আমরা জানি না, আপনারা এক্সাম দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তখন তো আমি, সেক্ষেত্রে 37 হতো। আর ওকে। যদি টোয়াইসের জায়গায় থ্রাইস বলতো তাহলে 25 × 3 হতো, তখন আবার 13। মানে এইভাবে শর্টকাট করলে আনসারটা সহজে চলে আসবে আর কি। তবে এই বেসিক যেটা মেহেদি দেখালো, এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। আপনারা এইভাবে করলে যে বেসিকটা বুঝতে পারবেন আর কি। ঠিক আছে, শর্টকাটটা বুঝছো তো নাকি সবাই? মানে হলো যে প্রথম যে থাকবে রিমাইন্ডার, রিমাইন্ডার 1, রিমাইন্ডার 1 ইন্টু হলো যে, মানে ডবল চয়েস করতে বলে 2, ডবল করতে বলতে এটা এন দিলাম আমি, এন মাইনাস হলো যে সেকেন্ড রিমাইন্ডার, রিমাইন্ডার 1, রিমাইন্ডার 2। তাহলে এখানে আমাদের মেইন নাম্বারটা পাবো আর কি, যে এখানে ওই যে ডিভিজরটা পাবো। ঠিক আছে, শর্টকাট এটা। ওকে, বুঝছো তো নাকি? এটা এটা মনে রাখলে হবে। জি ভাই, আমরা যদি ওই প্রথম যে ইকুয়েশনটা আছে ওখানে যদি 2 দিয়ে আমরা গুণ করি, তাহলে 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন দুইটা সমান হচ্ছে, তখন তো ব্যালেন্স করে ওখান থেকে উত্তর বের করা সহজ হবে। হ্যাঁ, এটা করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেমে গেলাম। হাউ মেনি থ্রি ডিজিট নাম্বার ক্যান বি ফর্ম হোয়ার দ্য ফার্স্ট এন্ড লাস্ট ডিজিট আর অড? মানে হলো যে 3-4 ডিজিট নাম্বার থাকবে আমার, যেখানে এটা 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 অর্ডার হতে হবে, তাই না? অড নাম্বার কি কি আছে আমার, 1, 3, 5, 7, 9, তাই তো? পাঁচটাই তো। তাহলে আমার পাঁচটা নাম্বার বসাতে হবে, দুইটা জায়গায় বসাতে হবে। কতভাবে বসানো যায়, তাই না? কিন্তু এখানে কিন্তু আমরা ইচ্ছা মতো নম্বর বসাতে পারবো, যে কোনো নাম্বার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা, তাহলে কিন্তু 10। ঠিক আছে, এটা অ্যান্সার। তো ভাই এখানে তো বলে নাই যে কয়বার ইউজ করতে হবে, মানে একটা সঙ্গে বারবার ইউজ করা যাবে কিনা এটা তো বলে নাই। হ্যাঁ, না বললে বারো ইউজ করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, এ ক্যান ডু এ সার্টেন জব ইন 12 days। আচ্ছা, বি ইজ 60% মোর এফিসিয়েন্ট দেন এ।
টু ডু সেম জব বি অ্যালোন ওয়ার্ক উড, মানে বলতে একই কাজ। এর আগেরটার অ্যান্সার কত ভাই? 4 নাম্বারটা। দেখো কত আসে দেখো। ভাই এটা আনসার, এইটা আমারও ভাই এটা আসছিল ভাই, কিন্তু আনসার তো ভাই 200 অপশনে ছিল না সম্ভবত। 250 হওয়ার কথা এটা। অপশনে ছিল না। ভাই একটা কোশ্চেন ছিল এখানে। আচ্ছা বলো বলো। আচ্ছা ভাই দেখেন এইখানে হচ্ছে ওয়ান, যেটা ধরেন একবার কি মানে এরকম কোন সংখ্যা হতে পারে না যে এই পাশে ওয়ান আর আরেক পাশেও ওয়ান, মানে তো ওয়ানটা ভাই রিপিট হইতে পারে না? তাহলে তো ভাই হচ্ছে 5 কিন্তু হ্যাঁ, দেওয়া রিপিট যাবে না। হইতে পারে। অ্যান্সার কি 225? রিপিট হলে 250 আসে ভাই। প্রথমে যদি আমি আচ্ছা এখন, 5 ধরি, 5 আর আচ্ছা এখন মাঝখানে কত আসে, এটা মান কত আসে, অ্যান্সার কত আসে? 200 আছে ভাই। 200 না? আচ্ছা এটার অ্যান্সার তুমি কি রিপিট। 225 না? মেহেদি, প্রথমে 5টা ধরেন, পরে হ্যাঁ হ্যাঁ 10টা, বলো বলো। পরে 5টা হচ্ছে। মেহেদি এখানে 250 হবে আর কি, তুমি যেভাবে ভাবছো ওভাবে ঠিক আছে, কিন্তু ওই শূন্যটা কাউন্ট করো নাই আর কি। এখানে প্রথমে প্রথম একক স্থানের জন্য আমরা 1 3 5 7 9 পাঁচটা থেকে যে কোনো একটা নিব, অর্থাৎ 5C1। আর শতক মানে সবচেয়ে বামের যে ঘরটা, সেটার জন্য আমরা পাঁচটা থেকে যে কোনো একটা নিব, অর্থাৎ 5C1। হ্যাঁ, মানে হচ্ছে আচ্ছা একক আর দশকের জন্য 5C1, আর হচ্ছে 5C1 × 5C1, আর মাঝখানে হচ্ছে আমি 0 থেকে 9 যে কোনো 10টা একটা নিবো, মানে 10, তখন আচ্ছা আচ্ছা 250 বুঝছি আসবে। বুঝছি বুঝছি বুঝছি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা ওভাবে বুঝছি আর কি। বুঝছি বুঝছি বুঝছি। ওকে 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 বুঝছি বুঝছি। বুঝছি, বুঝছি। আচ্ছা বুঝছো তো কি বলছো? প্রথমে আমাদের যে এখানে আমাদের অড নাম্বার কয়টা, 5টা না? তাহলে আমরা প্রথম পার্টে মানে একক সংখ্যার জন্য আমি এই 5টা থেকে একটা সংখ্যা নিতে পারি 5C1 এভাবে, ঠিক আছে? আর এখানেও সেম, একটা সংখ্যা নিতে পারি 5C1, ঠিক আছে? আর হলো যে মাঝখানে সংখ্যাটা সেটা কিন্তু ইভেন অর সব হইতে পারে, সেই জন্য 10টা নিতে পারি, 10 ভাবে নেওয়া যায়। তাই টোটাল হবে যে 5C1 5C1 10। আচ্ছা, A can do a certain job in 12 days. B is 60% more efficient than A. To do same job, B alone would take কত, মানে বলছে কি A একটা কাজ 12 শেষ করতে পারে। আর হলো যে এখানে বলছে কি ইফিসিয়েন্ট একটা ব্যাপার আছে, তাই না? ইফিসিয়েন্সি বলছে এখানে, ইফিসিয়েন্সি। তো এখানে এটাকে এভাবে লেখা যায়, ওয়ার্ক সমান সমান লেখা যায় ইফিসিয়েন্সি ইনটু হলো ডেজ, ঠিক আছে? এটাই লেখা যায় এটাকে। আচ্ছা, তো প্রথম ক্ষেত্রে আমাদের এর ওয়ার্ক কত, মানে ওয়ার্কিং ডেজ আমরা জানি না, আচ্ছা ইফিসিয়েন্সি জানি না, তো আমি ধরলাম কি যে এটাকে লেখা যায় যে এর থেকে বি 60% মোর এফিসিয়েন্ট না, তাহলে লিখতে পারি যে এর এফিসিয়েন্সি যদি 100 হয়, তাহলে বি এর হবে 160, তাই না? তাহলে আমাদের এ টু বি কত, এফিসিয়েন্সি অনুপাত কত আসে? তাহলে কত আসে এখানে? 4 কত আসে ভাগ করলে দেখো তো। 100 আছে এখানে হলো যে 4 দিয়ে ভাগ করলে আসে 25। 25 ভাগ করলে 4 25 100 ইন্টু 8 না? আহ, কত আসে দেখো তো এখানে। 5/8 ভাই, 5/8 5:8। ভাই। আচ্ছা 5:8, ওকে। তাহলে আমাদের এ আর বি এর এফিসিয়েন্সি অনুপাত পেয়ে গেছি 5:8, তাই না? তার মানে হলো যে এ এর এফিসিয়েন্সি হলো যে 5 আর বি এর হলো যে তখন 8 হয়, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে এখানে আমাদের এর এফিসিয়েন্সি কত, 5। তাহলে 5 ইন্টু ওয়ার্ক বি, এর ওয়ার্ক কত, 23 12, তো কত আসে? 60। এখন সেম ওয়ার্ক তো সেমই থাকবে, এই একই ওয়ার্ক তো বি কাজ করে, বি কত করে? 8 ইন্টু ডেজ, যেটা করতে বলছে বি এর। তাহলে ডে কত হবে? 60/8, কত আসে? 7.5। মাথাটা হ্যাঁ এরকমই একটা হবে, ঠিক আছে? এই, তাহলে এখানে মেন কথা হলো যে ওয়ার্ক সমান সমান ভাই ইফিসিয়েন্সি যে ইনটু ডি। 12কে যদি আমি একবার সরাসরি 1.6 দ্বারা ভাগ করি ভাই, একবার এটাই চলে আসে একবার, মানে আমরা আসে? ওভাবে করছিলাম ভাই। হ্যাঁ সমস্যা নেই সমস্যা নেই, ঠিক জি আছে, ভাই। যেটা ভালো লাগে, যেটা ভালো লাগে ইজিলি করতে পারো, সমস্যা নেই। Okay. আচ্ছা, এবার এটা, দ্য মাইল মিটার অফ হাইওয়ে বাস মিসেস এভরি 11th মাইল বিং ট্রাভেল, মানে কি? দ্য মাইল মিটার মানে একটা মাইল হিসাব করে, এরকম একটা মিটার যেটা বাসের মধ্যে আছে, যেটা কি করে প্রতি 11 যে মাইল, 11তম যে মাইল মানে ট্রাভেল করতেছে যতটুকু,
এগারো এগারো যদি মাইল যায় সেক্ষেত্রে কিন্তু সে 10 মাইল ট্রাভেল করে, 11 নম্বর মাইলটা সে বাদ দেয়, এটা বলছে। আচ্ছা, আফটার সার্টেইন টাইম দ্য মিটার শোজ এত, মানে কিছু সময় পরে মিটার দেখাচ্ছে টোটাল 1251 মাইল গেছে। আচ্ছা, হাউ মেনি মাইলস ওয়ার অ্যাকচুয়ালি ট্রাভেল, মানে এটা কিন্তু মিটার শো করতেছে, মিটার কিন্তু ভুল শো করতেছে, তাই না? মিটার তো 11 গেলে 10 দেখাচ্ছে, মানে ভুল শো করতেছে। দেখবানি। হ্যাঁ, এই মাইক্রোফোন অফ করে কথা কও, আমি তো লাভ দিউস। আচ্ছা শোনো, এখানে 1251, মানে মিটার দেখাচ্ছে 1251, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আরো বেশি যায়, এটাই তো এখানে মেইন কথা, তাই না? তো বলছে হাউ মেনি মাইলস ওয়ার অ্যাকচুয়ালি ট্রাভেল, মানে কত মাইল অ্যাকচুয়ালি গেছে এটা বের করতে বলছে আমার। তাহলে আমি একটা চিন্তা করি, দেখো আমার মিটার দেখাচ্ছে কত, 1251, তাই না? কিন্তু আমার অরিজিনালি কিন্তু গেছে অনেক বেশি আরো, মানে এই পার্টটা গেছে বেশি অরিজিনালি। মিটার 1 মিটার করে শো করতেছে কম করতেছে, সেজন্য কিন্তু আমরা বলতে পারি যে অরিজিনালি আসলে একটু গেছে। ঠিক আছে, এখন চিন্তা করো, আমি বলতে পারি কি, প্রতি 10 মাইল গেলে প্রতি 11 মাইল যাওয়ার পর সে কিন্তু 1 মাইল কম গণে, তাই না? তার মানে লিখতে পারি এখানে প্রতি 10 মাইল যাওয়ার পরে কিন্তু সে এখানে 1 মাইল করে কম গুনতেছে, তো 1 মাইলটা আমি এখানে লিখলাম। এই 10-এর পরে যতটুকু যাবে, 10 পরে তো 1 বাদ দেয় সে, তাই না? বাদ দিয়ে তো এই পাইছে, তার মানে এখানে 1 আসতেছে না, একটা এখানে আসতেছে ধরলাম। এখানে 10 গেলে এখানে 1 আসে, তাই না? আবার ধরো এখানে 10 যাবে, এখানে আরেকটা 1 আসবে, মানে 10 20 করে 1251 যাবে। তো আমি 1251 যদি ভাগ করা যায় না, 1250 ধরলাম। ঠিক আছে, তার মানে এটাকে 10 দিয়ে ভাগ করা যায়, তার মানে এখানে 125 25 বার যাচ্ছে, এখানে 10 10 করে। তার মানে এখানে 125টা এক যোগ হবে, তাই না? এক 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 করে 125টা এক যোগ হবে, তাই তো? তার মানে আমার টোটাল এখানে 1250 যাওয়ার জন্য টোটাল আমার মিস হচ্ছে কত, 125টা এক মিস হচ্ছে। তার মানে টোটাল কত যাবে অ্যাকচুয়ালি, 5 2 7 3 এত, টোটাল 1375 মাইল আমার যাচ্ছে হলো কত, 1250-এর জন্য, কিন্তু আর যাচ্ছে কত, 1251 না, প্লাস 1 যোগ হবে এখানে, তাই কত, 1376। ঠিক আছে, বুঝছো তো নাকি? জি ভাই। ওকে, এটা আন্দাজি মারি দিছি, হয়ে গেছি। 10 তীর, তোমার দিয়ে তো কাজ হবে, বিসিএস দাও তাহলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট আমরা, আচ্ছা, আরেকটা আছে এখানে। কি বলতো দেখো, এই কোশ্চেন ঠিক আছে কিনা দেখো তো। এই স্কুল, একটি স্কুলে 40% পাস করে, বাংলায় ছিল নাকি ইংলিশে ছিল আমি জানি না, এটা এবার পাইছি আমি পাঠিয়ে দিচ্ছি। ইংলিশে বাকি ফেল, ছিল। মানে কি এই কোশ্চেনটা কি ছিল দেখো তো, আমি just জানি না কোশ্চেনটা, আমি কনফিউজ আসলে। বাকি 35 জন ভাইয়া নেয় না। বাংলাতেই ছিল, বাট নাম্বার গুলো মেবি ইংলিশে ছিল আচ্ছা না আচ্ছা, না, ঠিক আছে। পুরা নাকি। কোশ্চেন ইংলিশে ছিল। আচ্ছা, কোশ্চেন ঠিক আছে তো, এটাই তো নাকি? কোশ্চেন তো নর্মালি ইংলিশের বাইরে থাকার কথা না। না না, বলছি কোশ্চেনটা এটাই তো ছিল নাকি, বাংলাও ইংলিশের সমস্যা, মানে কোশ্চেন ভাষা তো, ভাষা তো এটাই নাকি, ভাষা। হ্যাঁ হ্যাঁ, এটাই ছিল। আচ্ছা, বলছে কি জি একটি জি, স্কুলে এরকমই। হ্যাঁ চল্লিশ ভাই, পার্সেন্ট পাস মানে করছে। ভাষা একটু চেঞ্জ ছিল, বাট মানে মিনিং সেম আছে আর কি, কোশ্চেনের আচ্ছা মিনিংটা ঠিক আছে, সেমই আছে। মানে 40% পাস করে, বাকি ফেল করা ছাত্রের মধ্যে 13 জন একটি কোর্স নেয়, ফেল করছে কতজন, 60%, তাই না? 60%-এর মধ্যে কি করছে, 13 জন নিচে কি একটা কোর্স নিছে, আর বাকি 35 জন নেয় না। তার মানে কাছে টোটাল এখানে কতজন, 60% মানে কত, 48 না নাকি? মানে 60% সমান 48 জন, তাহলে 100% কত হবে, কত আসে দেখো তো? 38, 60%। এই 38 কেমন হয়, ভাগ করতেছো? 0.6 দিয়ে 80 80 আসে 80 ভাগ 80 করলে। 80, তাহলে 80 জন। ঠিক আছে, আমার মনে হয় মেহেদি বুঝতে পারে নাই, তুমি আবার বুঝিয়ে দাও। জি অনেক। ভাই, এটার উত্তর 80 আসে। আচ্ছা আমি বলতেছিলাম যে এখানে ফেল করা ছাত্রের মধ্যে 13 জন একটি কোর্স নেয়, ফেল করছে কতজন, 60%, তাই না? 40% পাস করে 60% ফেল করে, এর মধ্যে 60%-এর মধ্যে 13 জন একটা কোর্স নেয়, মানে 13 জন একটা কোর্স নিচ্ছে, বাকি 35 জন, মানে কি টোটাল আসে 60%-এর মধ্যে বাকি মোট 38, মানে 48 জন এখানে আছে। এটাই বোঝাচ্ছে যে 60%-এর মধ্যে 48 জনের মধ্যে, এই 48 জন মানে 60%, তাহলে 100% কত হবে, জাস্ট ভাগ করলাম এটা দিয়ে, যে 60% মানে হলো যে 48, 1% কত, আর 100% কত, যা আসে তা। ঠিক আছে, বুঝছো নাকি? জি ভাই। জি ভাই।
আচ্ছা ঠিক আছে, এই শেষ। এই ম্যাথটা আসছে, সিঙ্গারের বইয়ের ম্যাথ সরাসরি তুলে দিছে। আচ্ছা, কি বলছে, A5 ক্যারিং এটা স্টিম সিঙ্গারের এট, কত অধ্যায় ভাই? একটু এটা যদি প্রথম বলতেন। অধ্যায়ে পাবা, আমাদের জবেক্সও আছে, জবেক্স থাকলে জবেক্সও আছে এটা। ওই যে প্রথম অধ্যায়ে পাবা, প্রথম অধ্যায়ে শেষ ম্যাথটা একদম, আমি মনে নাই কত মার্কস নাম্বারটা কত আছে, স্বল্প সময় দিয়ে দিব, সমস্যা নেই। A5 ক্যারিং স্টিম 42 এট সম্ভবত, এত। হুম হুম। 142 নং ম্যাথ, যতদূর সম্ভব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হইতে পারে হইতে পারে হইতে পারে, প্রথম চ্যাপ্টারে। আচ্ছা, A5 ক্যারিং স্টিম এত মেগাপাস্কেল, আউটসাইড ডায়ামিটার এত, তার মানে আমি পাইপটা আঁকি। আউটসাইড ডায়ামিটার 450 বলছে, তাই না? তাহলে এখানে ওয়াল থিকনেস 10 মিলিমিটার। A gasket is inserted between the flange at one end of the pipe. আচ্ছা, ফ্লাঞ্জ কি বলতে পারবা? লঞ্চ। হুম, ফ্লাঞ্জ কি বলো হ্যাঁ তো? বলতে হবে। ফ্লাঞ্জ হচ্ছে ব্লাইন্ড প্লেট, পাইপের হ্যাঁ একটা সাইডে লাগানো হয়। হ্যাঁ ফ্ল্যাঞ্জ হ্যাঁ হচ্ছে ব্লাইন্ড প্লেট, একটা সাইডে লাগানো হয় পাইপের, হ্যাঁ, মানে ফ্লাঞ্জ মানে দিয়ে ই তোমার করার ওই যে জন্য, দুইটা, ইনসুলেশনের জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে কানেকশন দুইটা পাইপের মধ্যে কানেকশন বলো যেটা বলে, এটা প্লাঞ্জ ইউজ করা হয় আর কি, ঠিক আছে? তো প্লাঞ্জ আর পাইপের মাঝখানে একটা গ্যাসকেট থাকে কেন? সিলিং করার জন্য, যাতে কোনো লিক না হয়। এই জন্য বলছে যে গ্যাসকেট ইনসার্টেড বিটুইন দ্য প্লাঞ্জ এট ওয়ান এন্ড অফ দ্য পাইপ and a flat plate is used to cap in the end. আচ্ছা, মানে আমার এখানে প্লাঞ্জ দিয়ে সহ একটা প্লেট দিয়ে লাগাই রাখছে, মানে পাইপটা বন্ধ করে রাখছে আর কি। আচ্ছা, হাউ মেনি 40 মিলিমিটার ডায়ামিটার বোল্ট মাস্ট বি ইউজড টু হোল্ড দ্য ক্যাপ? মানে আমি এই যে ক্যাপটা লাগাইছি না, মুখটা, সেটা কিন্তু আমরা নাট দিয়ে লাগাইছি এখানে, ধরো এই যে এখানে এরকম নাট দিয়ে এই ক্যাপটা লাগাইছি আর কি, ঠিক আছে? তো বলছে কি হাউ মেনি 40 মিলিমিটার ডায়ামিটার বোল্ট। আচ্ছা, এখন বলছে কি আমার ভিতরে কিন্তু প্রেশার আছে একটা, কত? ইন্টারনাল প্রেশার কত? 3.5 মেগাপাস্কেল। আমি তো এটাকে আমরা দেখাই, এই প্রেশার চাপ দিচ্ছে এখানে না, কোথায় চাপ দিচ্ছে? ক্যাপে, মুখটা চাপ দিচ্ছে। এখন এই যে আমাদের তাহলে এখানে আমার এই যে এই পার্টটা, এইখানে গ্যাসটা মানে লিকুইডটা আছে ভিতরে, তাই না? এই পার্টে চাপ দিচ্ছে, এখানে কিন্তু আমার থিকনেসটা কিন্তু থিকনেস চাপ হচ্ছে না, মানে মুখে ক্যাপে চাপ করছে। তাহলে আমার এখানে এরিয়াটা কত? এখানে টোটাল ডায়ামিটার 450, তাহলে আমার এইটার ডায়া কত হবে? টোটাল ডায়া 450 মাইনাস 10 × 2, তাই না? এখানে থিকনেস বাদ, এখানে থিকনেস বাদ দুই পাশ থেকে, তাহলে 2 মানে 20, কত থাকবে? 430, এটা ডায়ামিটার। তাহলে আমার এরিয়া কত হবে এখানে, মানে ক্যাপের এরিয়া কত? πd²/4। যা আসে তা, এখান থেকে এরিয়া পেয়ে যাবো। তাহলে আমার এখানে এই যে চাপ দিচ্ছে ভিতর থেকে লিকুইডটা, লিকুইড চাপ দিচ্ছে এরিয়াতে, তাহলে আমার এখানে লিকুইডের ফোর্স কত হবে? P × A, ফোর্স ইন্টু এরিয়া, এফ সমান সমান P × A। আচ্ছা, পি কত আমার? 3.5 × 10⁶ ইন্টু এরিয়া কত, এই যে এটা করলে আমরা একটা ফোর্স পাবো। ধরো আমি জাস্ট ধরলাম যে এটা, কথার কথা ধরলাম যে, জাস্ট ধরলাম যে এটা 100 × 10⁻⁷ ধরলাম, জাস্ট ধরলাম, আমি জাস্ট ক্যালকুলেশন করলাম না। আচ্ছা, তো এই ফোর্সটা কে করতেছে? ধরতেছে কি? এই নাটগুলো ধরে রাখছে, তাই না? এই প্লেটটাকে ধরে রাখছে এই নাটগুলো, তাই না? নাটগুলো ধরে, তার মানে আসলে এই নাটগুলাই কিন্তু ফোর্সটাকে এই মানে ব্যালেন্স করতেছে, ধরে রাখছে, এদিক থেকে চাপ দিয়ে ধরে রাখছে। আচ্ছা, এখন খেয়াল করো পরের পাঠটা দেখি আমি কি বলছে। অ্যালাউয়েবল স্ট্রেস ইন দ্য বোল্ট ইজ 80 মেগাপাস্কেল, মানে প্রত্যেকটা বোল্ট 80 মেগাপাস্কেল স্ট্রেস নিতে পারে। আচ্ছা, অফ হুইচ 55 মেগাপাস্কেল ইজ দ্য ইনিশিয়াল স্ট্রেস। ইনিশিয়াল স্ট্রেসটা কি আসলে বলতে পারবে কেউ? আচ্ছা, এটা টাইট ধরো একটা, দেওয়ার সময় যে স্ট্রেসটা ডেভেলপ করে নাট হ্যাঁ বোল্টের হ্যাঁ ভিতরে, ওইটা নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই ওটাই। ধরো আমি দুটা প্লেট আছে এখানে, আমি একটা নাট দিয়ে কানেকশন দিব এটাকে, এই যখন আমি টাইট দিব নাটটাকে, যখন লুজ থাকে তখন কিন্তু কোনো কাজ করে না। যখন টাইট দিব, তার দ্বারা কি হবে দেখো, আমি এখানে নাট দিয়ে টাইট দিলে তার দ্বারা কি হবে, এটা চাপ খাচ্ছে না, এই জিনিসটা চাপ খাচ্ছে কিন্তু, চাপ পেলে এটা কিন্তু উল্টা দিকে একটা ফোর্স দিবে এই প্রত্যেকটা মেম্বার, ঠিক আছে? রিয়াকশন দিবে একটা। তো এটা হলো ইনিশিয়াল টেনশন, মানে যা টাইট দেওয়ার সাথে সাথে এটা চলে আসে অটোমেটিক, এটা কিন্তু দেওয়া লাগে না, আমার অটোমেটিক চলে আসে, এটা অটোমেটিক চলে আসে। ইনিশিয়াল টেনশনটা কি? এটা কিন্তু বোল্টের উপর অটোমেটিক কাজ করে আগে থেকেই। তার মানে এখন অলরেডি কিন্তু ইনিশিয়াল টেনশন কত? 55। তার মানে এটা কিন্তু আমার অরিজিনাল থেকে বাদ দিতে হবে, কারণ এটা কিন্তু অলরেডি চলে আসছে, এটা কিন্তু নিতে পারবে না এখন। তার মানে আমার এখানে টোটাল এখন প্রত্যেকটা বোল্টে কাজ করে কত অরিজিনালি? বোল্ট
স্ট্রেস বা ফোর্স যেটাই বলো কত আসে, 80 - 55 কত, 25। মানে 25 মেগাপাস্কেল স্ট্রেস নিতে পারে প্রত্যেকটা বোল্ট অরিজিনালি, মানে এখন বর্তমানে, কারণ এটা ইনিশিয়াল টেনশনের কারণেই কিন্তু বাকিটা লুজ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যাচ্ছে। তো 25 নিচ্ছে, তাহলে এটা ফোর্স কত হবে, এটার এরিয়া মানে স্ট্রেস যেহেতু আছে, তাহলে আমরা এরিয়া ফোর্স বের করতে কি করতে হবে, এটা এরিয়া কত করলে আমরা এখানে একটা এরিয়া পাবো। ধরো এখানে পাবো মানে বোল্ট, এই বোল্টের যে ফোর্স সেটা পাবো হলো যে, কথা কথা ধরো এটা একটা বেলু বল ধরলাম আর কি আমি just। তাহলে আমার হলো যে টোটাল ফোর্স এত, সে প্রত্যেকটা বোল্ট দিতে পারে এত, তাহলে আমার টোটাল নাম্বার অফ বোল্ট কত হবে, এটা দিয়ে ভাগ করবো বোল্টকে 7/8, ভাগ করলেই আমরা টোটাল নাম্বার অফ বোল্ট পেয়ে যাবো। ঠিক আছে, এটা হলো যে আমাদের প্রথম পার্ট, যে হাউ মেনি এত মিলিমিটার ডায়ামিটার বোল্ট লাগবে এটার জন্য, তাহলে আমরা কিন্তু এখানে নাম্বার অফ বোল্ট পেয়ে গেছি। ঠিক আছে, এখন সেকেন্ড পার্ট বলছে কি, হোয়াট সারকামফারেন্সিয়াল স্ট্রেস ডেভেলপ ইন দা পাইপ, মানে সিগমা টি বের করতে বলছে। সিগমা টি মানে কি, PD/2T। পি কত দিয়ে দিছে, ডি কত, এখানে ডি হলো যে 730, টি কত 10, বলে যা সেটা শেষ। কারো কোনো কোশ্চেন নাই? ওকে, আচ্ছা। এখন ওই থিনল প্রেসার ভেসেলে কিন্তু শিয়ার স্ট্রেস নিয়ে অনেক সমস্যা থাকে। শিয়ার স্ট্রেস নিয়ে কি কথা বলবো একটু নাকি, না পারো সবাই? জি। থিনল বললে প্রেসার ভালো হয়। ভেসেলে, আচ্ছা শিয়ার স্ট্রেস ধরো পরীক্ষায় তোমাদের বললো যে, এই যে যেরকম এখন জাস্ট বললো যে তার কনভার্সিয়াল স্ট্রেস বের করতে বলছে, তারপরে তোমার বলছে লংগিটিউডিনাল স্ট্রেস বের করতে বলছে, আর বলছে যে শিয়ার স্ট্রেস বের করতে, কিছু বলে বলছে শিয়ার স্ট্রেস। তখন তোমরা কি করবা, তখন তোমরা জাস্ট হলো যে এই যে ইন প্লেন শিয়ার স্ট্রেস বের করবা। ইনিশিয়েশন মানে কি, মানে হলো যে সিগমা, এই T - সিগমা L/2, এটা করলে কিন্তু আমার ইমপ্লিমেন্ট সিরিজটা চলে আসছে, শুধু বলছে সিরিজ বের করতে, অথবা বলছে যে ম্যাক্সিমাম সিরিজ বলছে এটা, অথবা বলছে ম্যাক্সিমাম সিরিজ বের করতে, তখন কিন্তু এই ফর্মুলা ফেললেই হবে। যদি বলে যে অ্যাবসলিউট ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো কোনটা, আউটপ্লেন। আউটপ্লেন মানে কি, মানে হলো যে সিগমা T - 0/2, মানে হলো যে এখানে আসবে যে PD/40, এখানে আসবে যে PD/80, এটা হলো সিলিন্ডারের ক্ষেত্রে। ঠিক আছে, আর যদি স্পেয়ার হয়, স্পেরিক্যাল হয়, তখন সেক্ষেত্রে কি হবে, তখন সেক্ষেত্রে কিন্তু ইন প্লেন শিয়ার স্ট্রেস 0, কেন, কারণ সিগমা T আর সিগমা L সমান ওটার জন্য। আর যদি অ্যাবসলিউট বলতো, তখন হলো যে আমার সিগমা T - 0/2 কত আসে, PD/80। ঠিক আছে, এ এলো কথাবার্তা আর কি। যদি অ্যাবসলিউট বলে অথবা আউটপ্লেন বলে সেক্ষেত্রে ইউজ করবে ফর্মুলা, যদি ইন প্লেন বলে অথবা শুধু ম্যাক্সিমাম সিলেকশন বলে তখন ইউজ করবে এটা। ঠিক আছে, এ হলো তিন অল্প আসলে কথাবার্তা। আর এগুলা কিভাবে আসছে, এগুলো শিখতে হলে তোমার হলো যে ইয়ে আছে, এমএসএস থিওরি আছে, ওইখান থেকে আসছে আর কি এগুলো, তো এটা আর বড় ক্লাস দিতে হবে আলাদা করে, জাস্ট হলো এখানে ফর্মুলা গুলো মনে রাখতে হবে। আচ্ছা, সেকেন্ড ম্যাথ, determine the maximum torque that can be applied to a hollow circular shape, steel shape of a extrusion outside diameter, inside diameter তো without exceeding shearing stress তো টুইস্ট দেওয়া আছে। তার মানে আমার এখানে shear stress দিয়ে দিচ্ছে, মানে হচ্ছে এখান থেকে আমি একটা টি বের করবো, আর থিটা দিয়ে দিচ্ছে 0.5 ডিগ্রি/মিটার। ঠিক আছে, আচ্ছা তাহলে শেষের ফর্মুলা কি, 16T/πd³। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা টি বের করতে পারি না, এখানে হলো শেপ তো, তাহলে এখানে TD হবে, আর এখানে হবে যে D⁴ - D⁴, এখানে ডি হলো কোনটা, এটা হলো তোমার ইনার ডায়া, এটা হলো আউটার ডায়া। এই এখান থেকে এটা আসছে, এখান থেকে আমরা খুব সহজেই ক্যালকুলেশন করলে টি এর মান পেয়ে যাবো। ধরো টি সমান সমান পাইলে আমরা ধরো 200 নিউটন মিটার, জাস্ট ধরলাম আর কি কথা বলা। আর থিটা সমান সমান কি পাবো, এখানে ডিগ্রি তো, এটাকে আমরা রেডিয়ান নিয়ে দেবো আর কি।
এত। তো থিটা সমান সমান কি? টি এল বাই জি জে। আচ্ছা, তো এখানে লেন বলে দিয়েছেন, ডিগ্রি পার মিটার বলে দিয়েছেন, তার মানে আসলে এলটা এখানে চলে আসছে অটোমেটিক, তাহলে এগুলো লাগবে না। ঠিক আছে, এখানে যা আসে তাই। আর জির মান তো দিয়ে দিছে। জে কত হবে? 5/32। তাই তো? এটা করলে আমরা এখান থেকে আরেকটা টি পাবো, ধরলাম এই টিটা হলো যে 100। তাহলে আমরা নিব কোনটা? স্মলারটা। ঠিক আছে, এই হলো ম্যাথ, এগুলা ইজি ম্যাথ, আশা করি ভুল করো নাই কেউ, পারার কথা এগুলা। ভাই ক্যালকুলেশন ভুল করলে কিন্তু 0 দিবে। হ্যাঁ বলো। এখানে এই যে শেয়ারিং স্টেজ যেটা আছে 60 হুম মেগাপাস্কেল, এটা তো আমরা হুম। যে হলো শ্যাফটের জন্য এখানে দুইটা ফর্মুলা করছিলাম, যে টাও ম্যাক্স হবে হচ্ছে হলো 16 টি ছোট ডি ডিভাইডেড বাই পাই ডি টু দি ফোর, মানে ছোট ডি টু দি ফোর। তো এখানে কি বড় ডিটা আসলে ইউজ হবে না ছোট ডি এর মানটা ইউজ হবে? না না, এটা তো বড় ডি, ছোট ডি কেন হবে? ওই যে টাও ম্যাক্স যেটা, এটা তো বলছে উইদাউট এক্সিডিং, মানে এর বেশি এই শেয়ার স্টেজটা হতে পারে না 60 মেগাপাস্কেলের বেশি। তো সেই ক্ষেত্রে তো হ্যাঁ। আমরা ম্যাক্সিমাম টাও ম্যাক্স এখানে হলো শ্যাফটের জন্য ওই ছোট ডি দিয়ে না, না সরি না এটা না, ঠিক বড় ডি। আছে বড় বড় ডি দিয়ে। হ্যাঁ, সব শেয়ার স্টেজ সবসময় তোমার হলো শেপ বলো যাই বলো, সবসময় শেয়ার স্টেজ হলে আউটার লেয়ারে হয়। এই যে ছবিটা আঁকি যদি আমি, এই সবসময় আউটার ঠিক আছে লেয়ারে ভাই, হয়। ওইটা ওইটা মিনিমাম হবে ভাই, আমি রং ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জাস্ট এভাবে আর কি। আর তো এখানে তোমার হলো যে এই হলো শেপটা কিন্তু অনেক সময় শেয়ার স্টেজ বের করতে বলে, তাই না? শেয়ার স্টেজের প্রোফাইল বের করতে বলে হলো শেপটা। আর হলো সলিড শেপটা বের করতে বলে। তো এটা কেমন করে? মানে এখানে সেন্টারে কিন্তু শেয়ার স্টেজ 0 আর আউটের ম্যাক্সিমাম, তাই না? এটাকে এভাবে দেখে আর কি। ঠিক আছে। আর হলো কিন্তু হলো শেপটার ক্ষেত্রে এখানে তো ম্যাটেরিয়াল নাই, তাহলে আমার স্টেজ শুরু হবে এখান থেকে। এখানে ম্যাটেরিয়াল নাই, কিন্তু এখানে খালি থাকবে। ঠিক আছে, এরকম আর কি। তো এগুলো একটু খেয়াল করবো আর কি। তো এই পর্যন্ত আমার পার্ট শেষ, এবং মাসুম পড়ায় বাকিটা। এখন কারো কোশ্চেন থাকলে বলতে পারো, নাহলে আমি স্টপ করলাম আর কি আমারটা। আচ্ছা মাসুম, তাহলে আমি আমার শেষ করলাম। হ্যাঁ। হ্যাঁ মেহেদি। আচ্ছা, ওকে। তাহলে আমি ইয়ে করলাম, তোমাকে তুমি পোস্ট ক্লেম করো তাহলে, কেমন? ওকে।